এমনিতেই ডলার সংকট ও সুদ হারের চাপে দেশের শিল্প খাত। এই অবস্থায় বাজেটে নতুন করে করের চাপ না বাড়িয়ে আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। সেই সাথে উন্নয়ন ব্যয় না কমিয়ে সরকারি খরচ কাটছাঁটের কথাও বলছেন তারা। কিন্তু সেটি কিভাবে সম্ভব, এ নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সাবেক সভাপতি সামির সাত্তার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কর হার না বাড়িয়ে আওতা বাড়ানোর কথা বলছেন আপনারা, আসলে সেটি কিভাবে সম্ভব? আর শুধু কি করদাতার সংখ্যা বাড়িয়ে আওতা বাড়ানো যাবে? আপনাদের কি পরামর্শ? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নের স্পেসিফিক উত্তরটা হচ্ছে যে যেটা আমরা সবসময় বলে এসেছি এবং সব ব্যবসায়ী সংগঠনরা কিন্তু একই লাইনেই কথা বলে আসছে, সেটা হচ্ছে যে আপনার ট্যাক্স নেট, যেটা আমরা কর জাল বলি, সেটাকে আপনার বাড়াতে হবে। আমরা যদি দেখি যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও কিন্তু সবচেয়ে এই রিজনের মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট, এবং কর্পোরেট ট্যাক্স রেট বলেন বা অন্যান্য ট্যাক্স রেট বলেন, সেই তুলনায় অন্যান্য দেশের তুলনায় কিন্তু সেটা বেশি। এবং অনেকেরই একটা ধারণা যে বেশি ট্যাক্স রেটটা হলে হয়তোবা ট্যাক্স কালেকশন বা রেভিনিউ কালেকশনটা বেশি হবে। সেটা যদি সত্যিই হতো তাহলে এত বছর ধরে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিওটা কম থাকতো না। এর জন্য আমরা বারবার বলছি যে কর জালটাকে আপনার বাড়িয়ে আপনার পুরা বাংলাদেশকে আপনার ট্যাক্স নেটের আওতায় আনতে হবে। এবং সেটা কিভাবে আনতে হবে, যেটা আপনি বলছেন যে কিভাবে সম্ভব, সেটা শুধুমাত্র সম্ভব হচ্ছে দুইটা ভাবে। একটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এনবিআর এর ফিজিক্যাল ক্যাপাসিটি আপনার বাড়াতে হবে। আমরা দেখে আসছি এবং শুনে আসছি যে এনবিআর নাকি প্রতিটা উপজেলায় অফিস খুলছেন। শুধু অফিস খুললে হবে না, এটা আপনার ভালো ভালো স্মার্ট ট্যাক্স অফিসার নিয়োগ করতে হবে, যাদের একটা আলাদা করে একটা ম্যাপিং প্রসেস থাকবেন, এবং সেই ম্যাপিং প্রসেসে তারা যেন কত কালেকশন আসলো করের ওই স্পেসিফিক উপজেলা বা গ্রাম থেকে, সেটার ম্যাপিং করবে। সাইড বাই সাইড আমরা বারবার বলে আসছি যে অটোমেশনের গুরুত্বটা আগে যত না ছিল এখন আরো বেশি, কারণ যত ব্যবসা বাড়ছে, যত ফর্মাল সেক্টরে ব্যবসা বাড়ছে বা ইনফর্মাল এই দোকানপাট অনেক কিছু বাড়ছে, সেগুলোকেও কিন্তু আপনার অটোমেশনটা আমরা যদি ফুললি করে ফেলতে পারি কর ব্যবস্থাপনায়, তাহলে কিন্তু অনেক ব্যবসায়ীরা আসলে খুবই অপরিহার্য হয়ে উঠেছে। ঘাটতি বাজেটের অর্থায়নের জন্য ব্যাংক ব্যবস্থার উপর বেশি নির্ভর করা হলে বেসরকারি খাতের ঋণ প্রবাহের উপর বড় ধরনের চাপ তৈরির কথা বলছেন ব্যবসায়ীরা। আসলে ঘাটতি মেটাতে তাহলে কি করবে সরকার? ঘাটতি মেটাতে হলে আপনার ট্যাক্স নেটটাকে আপনার বাড়াতে হবে, যেটা আমি বললাম। সেটা হচ্ছে আপনার করটা, যেখানে আপনার গভর্নমেন্ট যদি কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলা করে বা বাজেটে যদি একটা কোনো বাজেট নির্ধারণ করে, সেটাকে মোবিলাইজ করার জন্য বা সেটাকে অ্যাচিভ করার জন্য তো আপনার টাকা পয়সার প্রয়োজন হবে। সেই টাকা পয়সাটা আসবে তো ফ্রম শুধুমাত্র আয়কর বাড়িয়ে সেটা সম্ভব? ঘাটতি মেটানো আয়কর শুধু বাড়িয়ে সম্ভব না, এটা কর জালটাকে বাড়িয়ে সম্ভব। কারণ ট্যাক্স নেটটা যদি বড় না হয়, তাহলে আপনার কোনোভাবেই কিন্তু আপনার ওই টার্গেটটাকে মিট করা যাবে না। আওতা বাড়িয়ে বা কর হার বাড়িয়ে কি শুধু সেটা সম্ভব? ব্যাংক ব্যবস্থা থেকে সরকার যদি ঋণ না নেয়, তাহলে আসলে আর কোন কোন জায়গা থেকে সরকার ঘাটতি মেটাতে পারে? ঘাটতি মেটাতে পারে তো আপনার অন্য যেসব প্রজেক্ট গুলোও আছে, যেসব প্রজেক্ট গুলো আমরা এবার দেখছি এই বাজেটে কোনো মেগা প্রজেক্টের মতন কিছু থাকবে না, এবং এডিপি, যেগুলো আমরা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলো বলি, সেগুলো কমে আসছে। তো সেগুলো জায়গাও আমাদের সাশ্রয় হবে। সেই সব জায়গায় যদি আমাদের খরচটা কমে আসে, সরকারের খরচ কমে আসে, তখন সেই বাজেটটাকে আরো অ্যাচিভেবল হবে। আপনার বারবার যেটা পয়েন্টে যাচ্ছেন যে সরকারের খরচ বাড়িয়ে বা ঋণ করে বা লোন করে, সেটা না করে আপনার যেখানে আপনার ট্যাক্সের মাধ্যমে, রেভিনিউ কালেকশনের মাধ্যমে যদি তারা তাদের বাজেটটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটা শুধুমাত্র ট্যাক্স রেটটাকে বাড়ানো না, সেটা ট্যাক্স যারা পে করে তাদের সংখ্যাটাকে বাড়ানো। এবং আমরা বারবার বলছি যে ঢাকা চট্টগ্রামের বাইরেও যে বড় বড় শহর আছে, আপনার গ্রামগঞ্জ আছে, সেখান থেকে আপনার ট্যাক্স রেটটা সিস্টেম্যাটিকলি ভাবে আস্তে আস্তে আপনার বাড়াতে হবে, যেন সবাই ট্যাক্সের আসতে পারে। আমি একেবারে শেষ পর্যায়ে খুব ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছে যে দেশে আসলে এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি, সেখানে কি করা প্রয়োজন বলে মনে করেন? দেখেন, দেশে এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু যেটা এবং সামনে বাজেটের জন্য, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি।
এবং দুইটা জিনিস নিয়ে আমি শুধু কথা বলতে চাই। একটা হচ্ছে আপনার এই বাজেটে আপনার ব্যবসা বান্ধবের সঙ্গে সঙ্গে আপনার জনবান্ধব করতে হবে। সাধারণ জনগণের জন্য মূল্যস্ফীতির যে চাপটা আছে সেটা চরম পর্যায়ে চলে গিয়েছে, সেটাকে কমানোর জন্য যা যা করণীয় দরকার সেটা সরকারের করতে হবে। ফুড ইনফ্লেশন অনেক বেড়ে গিয়েছে, জেনারেল ইনফ্লেশন অনেক বেড়ে গিয়েছে, সেটা আপনার ইনডাইরেক্ট ট্যাক্সেস বলেন, সাপ্লিমেন্টারি ডিউটি বলেন, সেগুলা কমিয়ে যদি করা যায় সেটা করা উচিত। না হলে কিন্তু অনেক মানে লোকজন আছে স্পেশালি লো ইনকাম গ্রুপে যাদের জন্য কিন্তু এখন সাধারণভাবে জীবনযাপন করা কিন্তু কষ্ট হয়ে গেছে। তাদের দিকে যদি সরকার না খেয়াল করে তাহলে কিন্তু এইটা খুব সমস্যা দেখা দেবে ভবিষ্যতে। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক চাপের মুখে আছে। আপনি জানেন যে ইন্টারেস্ট রেটের যে 9-6 যে আগে বেঁধে দেওয়া ছিল সেটা এখন চলে গিয়েছে। ডলার ইজ ডেফিনেটলি মোর এক্সপেন্সিভ, আপনার বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে। তো সব দিক দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসে হিমশিম খাচ্ছে। তো তাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার, আমি জানি এখানে একটা ব্যালেন্স প্লে করতে হবে, কারণ সরকারেরও কিছু রেভিনিউ টার্গেট আছে, সেখানেও সে ডাইরেক্ট এভাবে সাবসিডি দিয়ে সবাইকে বাঁচায় রাখতে পারবে না। কিন্তু এই রেভিনিউ কালেকশন আর সাবসিডি এগুলা লং টার্ম বেনিফিটের থেকে মানে দেখে সেগুলা প্ল্যানিং করতে হবে এডুকেটেড ভাবে, এবং সেই প্ল্যানিংটা যেন ডিজাস্ট্রাস না হয়। সেই দিকে খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ সামির সাত্তার এই মুহূর্তে যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে এবং আপনার মূল্যবান পরামর্শের জন্য বিশ্লেষণ।